Hello, lovely students. Welcome back to Learn English with Shomel. Today we will learn how to make questions in English. আজকে আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এই বিষয়টা শিখব। চলো আজকে আমরা শিখি ইংরেজিতে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। একটা কথা মনে রাখবে, ইংরেজিতে দুই ফরম্যাটে প্রশ্ন তৈরি করা হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আরটা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন এবং ইনফরমেশন কোয়েশ্চেন কি, চলো আমরা জেনে নিই। মনে রাখবে, ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে এমন ধরনের কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। আর ইনফরমেশন কোয়েশ্চেন হচ্ছে এমন ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কখনোই হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো না। অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণ একটা ইনফরমেশান এখানে যুক্ত করতে হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কেউ যদি তোমাকে বলে তুমি গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে এটার উত্তর হতে পারে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, অথবা না আমি স্কুলে যাইনি। আর অন্যদিকে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার আব্বুর নাম কি, তোমার থেকে বলতে হবে আমার আব্বুর নাম হয়, তোমার আব্বুর নামটা বলতে হবে। অর্থাৎ তোমার থেকে তোমার আব্বুর নামটা, ওই তথ্যটা সম্পূর্ণভাবে প্রদান করতে হবে। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে ওই ধরনের কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে। আর ইনফরমেশন কোয়েশ্চেন হচ্ছে ওই ধরনের কোয়েশ্চেন যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না। চলো আমরা ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে ফর্ম করতে হয়, অর্থাৎ ফরমেশন অফ ইয়েস নো কোয়েশ্চেন, চলো আমরা জেনে আসি। তো ইয়েস নো কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে অক্সিলারি অথবা বি ভার্ব অথবা ডু ডাজ ডিড এই তিনটি অপারেটরের সাহায্য নিতে হবে। অক্সিলারি ভার্ব কি, যেটা মূল ভার্বকে সাহায্য করে তা হচ্ছে অক্সিলারি ভার্ব। বি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। ডু ডাজ ডিড কি, যদি কোনো একটা সেন্টেন্সে অক্সিলারি অথবা বি ভার্ব না থাকে তখন আমাদেরকে অবশ্যই ডু ডাজ ডিডের সহযোগিতা নিতে হবে। এখন আমরা একটু জেনে আসি অক্সিলারি কি। আমি একটা সেন্টেন্স লিখতেছি, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। অথবা আমি যদি বলি ফাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার যদি বলি করিম গোজ টু স্কুল, করিম গোজ টু স্কুল। আবার যদি বলি আই প্লে ফুটবল। আবার যদি বলি হি প্লেড ফুটবল yesterday। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমরা এই পাঁচটা সেন্টেন্স একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা বি ভার্ব, কোনটা মেইন ভার্ব। এখন দেখো, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজও ভার্ব, গো ভার্ব। তাহলে এই ভার্বটাকে অর্থপ্রকাশের জন্য সাহায্য করতেছে কোনটা, এই ভার্বটা। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি অর হেল্পিং ভার্ব। ফাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ফাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাও ভার্ব, এটাও ভার্ব। এই ভার্বটা কি করছে, এই ভার্বটাকে সাহায্য করতেছে অর্থ তৈরি করার জন্য। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব। করিম গোজ টু স্কুল এভরিডে, এখানে কিন্তু অন্য কোনো ভার্বের উপস্থিতি নেই, শুধুমাত্র একটা ভার্বের উপস্থিতি আছে, এটা হচ্ছে গোজ। অর্থাৎ শুধুমাত্র একটা মূল ভার্বের উপস্থিতি রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলবো মেইন ভার্ব, অথবা এটাকে তুমি প্রিন্সিপাল ভার্ব বলতে পারো। কথা বুঝতে পারছো? এখন দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে প্লে ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটাও হচ্ছে মূল ভার্ব, অথবা আমরা বলতে পারো প্রিন্সিপাল ভার্ব। আবার হি প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে প্লেডটা হচ্ছে কি, মূল ভার্ব। প্লেডটা কি ভার্ব, মূল ভার্ব, এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা যদি আসি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব অথবা ডু ডাজ ডিড। এখন যদি আমি এটা লিখি, করিম ইজ আ ডক্টর, করিম ইজ এ ডক্টর, করিম একজন ডাক্তার। এখন দেখো, এখানে ইজটা হচ্ছে কি ভার্ব,
ইজটা হচ্ছে যে তোমার মেইন ভার্ব, আর এখানে ইজটা ছিল কি হেল্পিং ভার্ব, কারণ ইজের পর আরেকটা ভার্ব ছিল, এই ভার্বটাকে এটা সাহায্য করতেছিল, সেই জন্য এটা হচ্ছে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আবার এই সেন্টেন্সে দেখো এখানেও কিন্তু ইজ আছে, কিন্তু এখানে ইজের পর অন্য কোনো ভার্বের অস্তিত্ব নেই, সেই জন্য এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। তাহলে কি বুঝতেছো, অক্সিলারি ভার্বগুলো মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসো, অক্সিলারি অথবা বি ভার্ব অথবা ডু ডাজ ডিড আমরা যদি ইয়েস নো কোয়েশ্চন ফরমেশন করি, যদি আমরা কোনো ইয়েস নো কোয়েশ্চন ফরমেশন করি, তাহলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি অথবা বি ভার্ব অথবা ডু ডাজ ডিড এই ভার্বগুলো সামনে আনার পর সাবজেক্ট লিখবো, তারপর আমরা ভার্ব লিখবো, প্লাস অন্য কিছু থাকলে আমরা এগুলো লিখবো, তারপর প্রশ্নবোধক চিহ্ন দেব। এইভাবেই কিন্তু আমাদেরকে ইয়েস নো কোয়েশ্চনের ফরমেশন করতে হবে। তাহলে আমরা কিভাবে ইয়েস নো কোয়েশ্চন করব? ইয়েস নো কোয়েশ্চন করতে হলে আমার থেকে হয় অক্সিলারি ভার্বকে আনতে হবে সামনে, অথবা বি ভার্বকে সামনে আনতে হবে, অথবা ডু ডাজ ডিডকে আনতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এভাবে কিন্তু আমরা তোমার ইয়েস নো কোয়েশ্চন ফরমেশন করব। এখন দেখো, আমি যদি এগুলো একটু মুছে দিই তোমাদেরকে, এখন দেখো, ইজ মেরি গোয়িং টু স্কুল টুডে, মেরি কি আজ স্কুলে যাচ্ছে? দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে যে কি ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট কি মেরি, তারপর হচ্ছে ভার্ব গোয়িং, তারপর অন্যগুলো হলো। তাহলে এটা কি কোয়েশ্চেন? এটা অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তুমি কিভাবে দেবে? এই কোয়েশ্চেনের উত্তর দিতে হলে তোমার থেকে আগে বুঝতে হবে এটা কি তুমি হ্যাঁ দিয়ে দিবে নাকি না দিয়ে দেবে। ইজ মেরি গোয়িং টু স্কুল টুডে, মেরি কি আজ স্কুলে যাচ্ছে? তাহলে এটা যদি হ্যাঁ হয়, হ্যাঁ মেরি আজ স্কুলে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো? ইয়েস। ইয়েস লেখার পর শুধু ইয়েস লিখলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না। আমরা যেহেতু স্পোকেন ইংলিশে ক্লাস নিচ্ছি, তাহলে অবশ্যই ইয়েসের পর আরও কিছু লিখতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট মেরি, ইয়েস মেরি, তারপর ভার্ব কি ইজ গোয়িং টু স্কুল টুডে, ইয়েস মেরি ইজ গোয়িং টু স্কুল টুডে, হ্যাঁ মেরি আজ স্কুলে যাচ্ছে। এটা যদি না হতো তাহলে লিখতাম আমি কি নো। এই যে যদি না, মনে করো প্রশ্নের উত্তরটা হচ্ছে না, তখন আমি ইয়েসের জায়গায় কি লিখবো? নো। নো লেখার পর এখানে ইসের সাথে একটা কি লিখবো? নট। নো। নো মানে আমার এক কথায় উত্তর, তারপর আমি সেন্টেন্সটাকে একটা ইলিভেটলি বলতেছি, অর্থাৎ আমি যেহেতু স্পোকেন ইংলিশে কথা বলতেছি, তারপর আমার কথার একটা বিশ্লেষণমূলক আলোচনা এখানে পেশ করতেছি, সেই জন্য ইসের পর কি হচ্ছে? নট। ওয়াজ মেরি সিক ইয়েস্টারডে, মেরি কি গতকাল অসুস্থ ছিল? তাহলে দেখো এখানে ওয়াজ আসছে, তারপর সাবজেক্ট মেরি, তারপর এখানে আর কিন্তু কোনো ভার্ব আসে নাই। এখানে খেয়াল করো, সিকটা কিন্তু ভার্ব না, তাহলে তুমি এখানে আরেকটা জিনিস লিখতে পারো, এটা হচ্ছে অর লিখে অ্যাডজেক্টিভ অথবা তুমি অ্যাডভার্বও লিখতে পারো। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন আসতে পারে, অথবা কি আসতে পারে? নাউনও আসতে পারে এই মানি ফরমেশন। তাহলে ওয়াজ মেরি সিক ইয়েস্টারডে, মেরি কি কালকে সিক ছিল, অসুস্থ ছিল? তখন আমার উত্তর হবে, মনে করো হ্যাঁ ছিল, ইয়েস। কীভাবে লিখতেছি আমি দেখো, সেন্টেন্সটা কীভাবে ইলুবরেট করতেছি। সাবজেক্ট হচ্ছে মেরি, ইয়েস মেরি, তারপর আমার ভার্ব, আমি প্রশ্ন থেকে উত্তর লিখতেছি, প্রশ্ন থেকেই কিন্তু আমি উত্তর লিখতেছি। এখানে আছে কি? ওয়াজ, ইয়েস মেরি ওয়াজ সিক ইয়েস্টারডে। এটা হচ্ছে আমি আমার উত্তরটাকে একটু ইলিভেটলি সাজাচ্ছি। এখন দেখো, যদি উত্তরটা যদি না হতো, তাহলে এখানে ইয়েসের জায়গায় আমি কি লিখতাম? নো। আমার প্রশ্নের উত্তর, প্রথম উত্তর হচ্ছে নো, তারপর আমি কথাটাকে আরও সুন্দর করে সাজিয়ে লিখতেছি, তাহলে এখানে ওয়াসের পর কি হবে? নট। নো মেরি ওয়াজ নট সিক ইয়েস্টারডে। আমার কথা মনে হয় তোমরা বুঝছো। তারপর দেখো, হ্যাভ ইউ সিন দিস মুভি বিফোর, তুমি কি এই মুভিটি আগে দেখিয়েছো? এটা একটা প্রশ্ন, তাহলে এটার উত্তর হতে পারে হ্যাঁ দেখিয়েছি, অথবা না আমি দেখি নাই। যদি হ্যাঁ দেখে থাকো, তাহলে ইয়েস লিখে তুমি জাস্ট প্রশ্ন থেকে উত্তর দেবে। ইউ, একটা কথা মনে রাখবা, যখন প্রশ্নে ইউ থাকবে তখন সাবজেক্টে আই অথবা উই থাকবে, আই অথবা উই। তুমি একজন করলে আই বলবা, আর তোমরা অনেকেই করলে উই বলবা। তাহলে ইয়েস, আমি মনে করতেছি আই ওই সাবজেক্ট থেকে, মানে প্রশ্ন থেকে আমি আনতেছি কি? আই হ্যাভ সিন
দিস মুভি বিফোর। হ্যাঁ, আমি মুভিটি আগে দেখিয়ে আছি। অথবা এটা যদি না হয় তাহলে কি হবে, এখানে ইয়েসের জায়গায় আমরা কি লিখবো, নো। নো এটা হচ্ছে তোমার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে নো, তারপর এটাকে সাজাচ্ছ, তাহলে কি হবে, আই হ্যাভ নট সিন দিস মুভি বিফোর। এখন দেখো, যেমন ধরো আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এটা একটা সেন্টেন্স। এটাকে তুমি হ্যাঁ বা না, এটাকে তুমি হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন তৈরি করতে চাচ্ছ, তাহলে এখানে প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে না, তাহলে তোমার থেকে আনতে হবে কি ডু। ডু, এখানে আইটা কি হয়ে যাবে, প্রশ্ন করতেছ সেই জন্য ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো। তাহলে যখন মূল ভার্বটা থাকবে তখন যখন তুমি প্রশ্ন ফরমেশন করবা তখন তোমার থেকে ডু, ডাস অথবা ডিড নিয়ে আসতে হবে। যেহেতু এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমি ডু আনতেছি। যখন তুমি কাউকে প্রশ্ন করবা এটার উত্তর যদি আই হয় তাহলে প্রশ্ন হবে ইউ। ডু ইউ প্লে, এটা প্রেজেন্ট ফর্মেই থাকবে ফুটবল। কথা বুঝতেছো? এখন যদি এরকম হয় হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এটাকে যখন তুমি কী করবা, এটাকে যখন তুমি প্রশ্নবোধক সেন্টেন্সে তৈরি করবো তো ইয়েস নো কোয়েশ্চেন, তখন যেহেতু দেখতেছো প্লেস এস আছে, তোমার থেকে ডাস আনতে হবে। কি আনতে হবে? ডাস। এটা এস থাকুক অথবা ইয়েস থাকুক, তোমার থেকে কি আনতে হবে? ডাস। তাহলে হি আছে, হি লিখবো, ডাস হি। এখন আর প্লেস হবে না, সবসময় মনে রাখবে ডু, ডাস অথবা ডিড আনলে বারটা সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। প্লেসের প্রেজেন্ট ফর্ম কিন্তু প্লে, তাহলে কি হবে? ফুটবল। আমার কথা মনে হয় তুমি বুঝছো। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি। এখন যদি এরকম হয়, যেমন ধরো করিম প্লেড ফুটবল ইয়েস্টারডে, করিম ফুটবল প্লেড ফুটবল ইয়েস্টারডে, অর্থাৎ করিম গতকাল ফুটবল খেলেছিল। তো এখন যখন প্লেড আছে, দেখতেছো প্লেড আছে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে আমি প্রথমে কি আনবো? ডিড। ভার্বের ফার্স্ট ফর্ম, সেই জন্য আমি ডিড আনছি। তারপর কি লিখবো? ডিড করিম। তখন আর প্লেড হবে না, তখন কি হবে? প্লে। ডিড করিম প্লে ফুটবল ইয়েস্টারডে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো ডু ডাজ ডিডের ব্যবহার, কিভাবে আমরা কোয়েশ্চেন ফরমেশনের ক্ষেত্রে ডু ডাজ ডিডটা নিয়ে আসবো। তাহলে এখানে তেমন কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি। আর সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এখন দেখো, ডু ইউ ওয়ান্ট টু ইউজ দিস টেলিফোন, তুমি কি এই টেলিফোনটা ব্যবহার করতে চাও? তাহলে মনে করো তুমি চাও, তাহলে আমি লিখলাম কি? ইয়েস। সাবজেক্ট কি? ইউ যখন আছে তখন উত্তর হবে যে, যদি প্রশ্নে ইউ থাকে উত্তরে আসবে আই অথবা উই। মনে করো আই লিখলাম, তাহলে ইয়েস আই। তাও এখন যেহেতু ডুটা চলে যাবে, এটা প্রেজেন্ট ফর্মটা থেকে যাবে। ইয়েস আই, আরগুলো সব বসে যাবে। আই ওয়ান্ট টু ইউজ দ্য টেলিফোন। ইয়েস আই ওয়ান্ট টু ইউজ দ্য টেলিফোন। এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আর যদি এটা নো হতো, মনে করো এটার প্রশ্নের উত্তর হচ্ছে নো, তখন লিখবা নো। আই ওয়ান্ট নট লিখতে পারবে না, তখন লিখতে হবে আই ডু নট ওয়ান্ট টু ইউজ দ্য টেলিফোন। যখন তুমি নো লিখবা ডু দিয়ে প্রশ্নে, তখন তুমি নেগেটিভ করার জন্য করতে হবে আই ডু নট ওয়ান্ট, আই ডু নট ওয়ান্ট টু ইউজ দ্য টেলিফোন। এটা এভাবে লিখতে হবে। তাহলে কি লিখবা? নো, নো আই ডু নট want to use the telephone. No, I do not want to use the telephone. আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো, ডাজ জর্জ লাইক পিনাট বাটার, জর্জ কি পিনাট বাটার পছন্দ করে? তাহলে এটা শুরু হয়েছে কি দ্বারা? ডাজ দ্বারা শুরু হয়েছে না? এটার উত্তর যদি ইয়েস হয়, ইয়েস কি হবে? ইয়েস। সাবজেক্ট কি? জর্জ। ইয়েস জর্জ। এখন যখন তুমি ডাজ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তখন উত্তর লেখার সময় এটার সাথে এস বসাইতে হবে। ইয়েস জর্জ লাইকের সাথে আমি একটা এস বসাবো, তাহলে আমি কি লিখবো? লাইকস।
Yes, George likes peanut butter. Yes, George like peanut butter. আর এটা যদি নো হয় উত্তর, তাহলে কি হবে? জর্জ। এখানে যখন ডু ছিল ডু নট হয়েছে, আর ডাস হলে কি হবে? ডাজ নট। ডাজ নট লাইক, ডাজ নট লাইক পিনাট বাটার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমার প্রশ্ন এবং আমি কিভাবে প্রশ্নের উত্তর করতেছি। এখন দেখো, ডিড ইউ গো টু ক্লাস ইয়েস্টারডে? তুমি কি গতকাল ক্লাসে গিয়েছিলে? এটা একটা ডিড দিয়ে প্রশ্ন করতেছে। মনে করো এটার উত্তর হচ্ছে ইয়েস, আমি গতকাল গিয়েছিলাম, তাহলে কি আমি কি লিখবো? ইয়েস। ইউ থাকলে আমি কি লিখবো? আই। ডিড এখানে তার বসবে না, তখন ডিড যখন তুলে দেব এই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখন আমি আবার বলতেছি, ডু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আর নেগেটিভ করার সময় ডু নট হয়েছে। ডাজ থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়েছে, নেগেটিভ করার সময় ডাজ নট হয়েছে। আর ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কি লিখবো? আই ওয়েন্ট টু ক্লাস ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু ক্লাস ইয়েস্টারডে। আর যদি নো হয়, নো, ওই যে ডু থাকলে না বোধক যখন করছি ডু নট করছি, ডাজ থাকলে ডাজন করছি না বোধক করার সময়, তাহলে ডিড থাকলে কি হবে? ডিড নট হবে। এটাই আই ডিড নট। সবসময় মনে রাখবে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে স্যার। তাহলে আমি কি লিখবো? গো যেরকম আছে গো লিখবো, টু ক্লাস ইয়েস্টারডে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসে ইয়েস নো কোয়েশ্চেনের বেসিক যে ফরমেশনটা এটা খুব ভালোভাবে বুঝেছো। আগামী ক্লাসে আমরা ইনফরমেশন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব।